আমেরিকায় এসে আমাদের হয়ে গেল বেশ কিছু মাস এবং এর মধ্যে আমি পেলাম এখানে নতুন চাকরি এবং আমাদের কেনা হলো নতুন গাড়ি। তবে এই ভিডিওতে এইসব নিয়ে বড়াই করা নয়। আসুন আপনাদের বলি আমেরিকাতে জব পাওয়ার পরিস্থিতি কেমন এবং এই দিক থেকে এই দেশ আমাদের দেশের থেকে কেমন আলাদা। সঙ্গে দেখাই চলুন আমেরিকাতে সবার কেন নিজের কার থাকে আর আমাদের কেন নীতি হলো কার। এছাড়া যাই চলুন এখানকার একটি পার্কে, একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেখানে রোবট খাওয়ার সার্ভ করলো আমাদের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা এবং আমি থাকি আমেরিকার অ্যারিজোনা স্টেটে। এখানে শীত পেরিয়ে এখন গরম পড়তে শুরু করেছে। তবে আমার জবের চেষ্টা শুরু তখন হয়েছিল যখন আমার এখানে ওয়ার্ক পারমিট হয়। এটি ছিল এখানে জবের জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার একটি দিন। আসলে যাওয়া দেখাতে দেখাতে কিছু ডিটেলস বলি। আমি এখানে আমার হাজবেন্ডের কর্মসূত্রে আসি এবং আমেরিকাতে কিছু ভিসা ক্যাটাগরিতে ওয়াইফদের জব পাওয়ার সুযোগ থাকে, তাই এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম এবং প্রায় 2 মাস পর পেয়ে যাই পারমিট। স্কুলে জব করার ইচ্ছে নিয়ে অ্যাপ্লাই করে দিই বেশ কিছু জায়গায়, যার মধ্যে কয়েকটিতে ইন্টারভিউর জন্য কল করে আমাকে। এখানে যে সরকারি স্কুল রয়েছে সেখানে পড়ানোর জন্য টিচিং সার্টিফিকেটের দরকার হয়, তবে বেসরকারি স্কুলে সেই সব চায় না। আশেপাশে অনেক বেসরকারি স্কুল রয়েছে এখানে। এদের স্যালারি মোটামুটি ঘন্টায় $16 থেকে $21 মতো হয়, মানে প্রায় 1300 থেকে 1700 প্রতি ঘন্টার জন্য। তবে এই দেশে কিন্তু সরকারি চাকরি রয়েছে খুব কম, আবার মানুষের রিটায়ারমেন্টের কোনো বয়স হয় না, যে যতদিন ইচ্ছে কাজ করতে পারেন। যেমন এই আমাদের উবারের ড্রাইভারের যার বয়স এখানে অন্তত 70 বছর মতো রয়েছে। এই দেশে কিন্তু কাজ করতে চাইলে কিছু না কিছু পাওয়া যায়, কারণ এখানে লোক সংখ্যা অনেক কম। কেউ শিক্ষিত হলে এই দেশে সহজে ভালো চাকরি পেয়ে যায়। এখানে এই দেশের কাজের এক্সপিরিয়েন্সকে খুব গুরুত্ব দেওয়া হয়, তাই আমি ইন্ডিয়াতে স্কুলে পড়িয়েছি বলে এখানে জব পেয়ে গেলাম খুব সহজেই। মানুষকে এই দেশে ভালোভাবে জীবন কাটাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, আবার ফিউচারে সেভিংস করে রাখতে হয় বেশ কিছু। চাকরি তো পেলাম, কিন্তু এই চাকরির সঙ্গে এলো নতুন এক সমস্যা, সে হলো কাজে যাওয়া নিয়ে। আমেরিকাতে বড় শহরগুলি ছাড়া অন্য জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট এতটা ভালো নয়, তাই চাইলেও আমার পক্ষে বাসে করে কাজে যাওয়া সম্ভব ছিল না। এই একই সিচুয়েশন এখানকার সব মানুষদের হয়, তাই দরকার হয় গাড়ির। আমাদের দেশে যেমন সবার বাড়িতে সাইকেল মোটরসাইকেল থাকে, তেমনি সবার থাকে এখানে একটি করে 4 হুইলার। কিছু লোকজন শখের জন্য বাইক কেনে এখানে। রীতিমতো টেস্টি লাইসেন্স পেতে হলো ড্রাইভ করার জন্য আমার হাজবেন্ডকে। তবে এই দেশে ড্রাইভিং আমাদের দেশের থেকে কিছু দিক থেকে আলাদা। আসুন আমার হাজবেন্ডের থেকে শুনি এগুলি। আমাদের দেশে থেকে একটা যে বড় ডিফারেন্স হলো এখানে তো রাস্তার ডান দিক দিয়ে যেতে হয়, আমাদের দেশে বাঁ দিকে যেতে হয়। এইটা একটা বড় ডিফারেন্স। আর একটা বড় ডিফারেন্স হলো এইখানে অনেক বেশি অর্গানাইজড রাস্তাগুলি, লেনগুলি বেশ ভালোভাবে মার্ক করা থাকে, সবাই ট্রাফিক রুলসগুলো অনেক বেশি মেনে চলে, তাই অনেক দিক দিয়ে সুবিধা আছে এখানে চালানোটা। র্যান্ডমলি লোকজন এসে যায় না রাস্তায়। আবার প্রচুর সিগন্যালও আছে এখানে ওখানে প্রচুর সিগন্যাল রয়েছে রাস্তায়, যে কোনো ছোট বড় রাস্তাতেই সিগন্যালগুলি রয়েছে, তাই সেদিক দিয়েও একটু সুবিধা রয়েছে। তবে এখানে আমাদের দেশের থেকে আরো একটি বড় ডিফারেন্স হলো এখানে স্পিড লিমিটগুলো অনেক বেশি হয়। নর্মাল রাস্তাতে এখানে মাইলে ধরা হয় 45 মাইল, মানে ধরুন প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি নর্মাল রাস্তাগুলিতে চলে। হাইওয়েগুলিতে প্রায় 70, 75 বা 80 মাইলে চলে, যা প্রায় 100-110 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম একটা স্পিড হয়। আবার স্কুল বা এইসব কিছু থাকলে স্পিড লিমিট কমে যায় 35 মাইল, মানে অনেকটা কমিয়ে নিতে হয়। সেই সব ব্যাপারে আবার পুলিশও বেশ কড়া, এখানে নজরদারিও ভালো মতোই হয়। এইসব ডিফারেন্সগুলো কিন্তু আমাদের দেশের থেকে এখানে বেশি রয়েছে।
এইসব ছাড়াও আরো বেশ কিছু জিনিস আলাদা এই দেশে। রাস্তায় মানুষ বেশি, হাঁটাচলা করে না এখানে, কিন্তু যারা হাঁটাচলা করবেন তাদের যাতে রাস্তা বেরোতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে রাস্তাগুলিতে এরকম সেট আপ রয়েছে, যেখানে এই বাটন টিপলে রাস্তায় কারগুলি থামানো যাবে এবং রাস্তা পেরোনো যাবে। এছাড়া এখানকার পেট্রোল পাম্পগুলিতে আলাদা করে কোনো স্টাফ থাকে না, সবাই এখানে নিজেরা এসে এভাবে গাড়িতে তেল ভরে নেয়। আসুন এবার এখানকার একটি লোকাল পার্কে যাই এবং সঙ্গে বলি চলুন এখানে চারিদিকে এত রোদ ঝলমলে দেখায় কেন, যা আমাদের দেশে সাধারণত বৃষ্টির পরে দেখা যায়। এই ধরনের পার্ক এখানে প্রচুর দেখা যায়। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদের পরিবেশ, মানুষজন বেশ সচেতন এখানে সবকিছু ক্লিন রাখার ব্যাপারে। উইকেন্ডগুলিতে এইসব পার্কে বেশ ভিড় দেখা যায়। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে রাস্তায় বেশি গাড়ি হলেও ধোঁয়া দেখা যায় না একদম, আবার মোটামুটি সব দিনই অনেক দূর পর্যন্ত জিনিস দেখা যায়। কিন্তু আমাদের দেশের শহরগুলি একদম উল্টো। একটু চেক করে জানলাম যে আমেরিকাতে এয়ার পলিউশন কম করতে অনেক চেষ্টা করা হয়েছে 1970-এর দশক থেকে। এখানকার গাড়িগুলিতে গ্যাসোলিন ইউজ করা হয়। এই গ্যাসোলিনের থেকে পলিউশন কমানোর জন্য লেড এবং সালফারের মতো জিনিস কমানো হয়েছে, যাতে এইগুলির জন্য হওয়া এয়ার পলিউশন কমানো যায়। তাই এয়ার পলিউশন থেকে হওয়া রোগ থেকেও এই দেশের মানুষ অনেক বেশি প্রোটেকশন পায়। এই দেশের বিভিন্ন দিক থেকে বোঝা যায় যে পাওয়ারে যে মানুষজন রয়েছেন তাদের চেষ্টা মানুষের জীবনে কত চেঞ্জ নিয়ে আসতে পারে। আশা করব ফিউচারে ভারতের মতো দেশেও এইসব চেষ্টাগুলি করা হবে আমাদের ফিউচার জেনারেশনের হেলথ সুরক্ষিত রাখতে। সুন্দর কাটলো এই পার্কের বিকেল। এখানকার টয় ট্রেনে চড়া হয়নি এই দিন, তবে খিদে পাচ্ছিল বেশ এবার, আর দেখলাম কাছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। এখানকার মেনু দেখলাম অনেকটা আমাদের দেশের রেস্টুরেন্টের মতোই আছে। বিভিন্ন ইন্ডিয়ান ডিশের সঙ্গে বেশ কিছু ইন্ডো চাইনিজ ডিশও ছিল এখানে, আবার সাউথ ইন্ডিয়ান খাবারও ছিল কিছু। আমরা অর্ডার করলাম ড্রাই চিলি চিকেন এবং মশলা ডোসা এবং ফালুদা কুলফি। চিলি চিকেনটি এইরকম ছিল এবং বেশ টেস্টি ছিল। অনেকদিন পর রেস্টুরেন্টের খাবার খাওয়া হয়েছিল বলে আরো টেস্টি লেগেছিল। এরপর আমাদের ধোসা দেখলাম এই রোবট দিয়ে গেল আমাদের। খাবার নিয়ে ওকে পেশ করার পর গেল রোবটটি। দেখলাম কোনো রিমোট দিয়ে চলছে না এটি। শেষের এই ফালুদা কুলফিটি বেশ টেস্টি লেগেছিল। এখন এখানে কার থাকার জন্য আমাদের এইভাবে বাইরে খেতে যাওয়া সম্ভব হলো আমাদের, যা আগে আমাদের সম্ভব হতো না এতটা। তো এই ছিল এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং কিছু নতুন জানতে পেরেছেন তবে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। শেয়ার করুন অন্যদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফর নাও।